সকাল সকাল কোথাও যাওয়ার হলে বরাবরের জন্য এটাকে আমি ভয় পাই। কালকে রাত্রেবেলা ঘুমোতে ঘুমোতে 12টা 12:30 বেজেছে, আর আজকে উঠে পড়েছি প্রায় 4টের আগে। সারা রাতে একদমই আর ঘুম হয়নি। হাজব্যান্ড উঠে পড়েছে আমার প্রায় 15 মিনিট আগে। উঠে কিছু কাজবাজ শুরু করেছে, আর এদিকে বাকি কাজটা আমি ধরলাম। নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। যেদিনে আমরা শ্বশুরবাড়ি যাচ্ছিলাম সেদিনে ছিল মহালয়া। তো মহালয়ার দিন বাড়ির বাইরটা পরিষ্কার করব না সেটা হয় না। তো সেই জন্য আমি বাড়ির বাইরে টবগুলোকে টেনে টেনে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। যদিও এই র্যাকটা দেওয়ার পরে এখন প্রত্যেক সপ্তাহে ক্লিন করার প্রয়োজন পড়ে না, তবে মোটামুটি মাসে 2বার করে আমি টবগুলোকে সরিয়ে সরিয়ে ক্লিন করে নিই। আর মাঝে মধ্যে যদি কখনো খুব নোংরা হয় তাহলে তো সঙ্গে সঙ্গে হাতে হাতে করে ফেলি। আর ওদিকে আমার আগে হাজব্যান্ড উঠে কিন্তু অলরেডি ঘর ঝাড়ু মোছা সব কিছুই করে ফেলেছে। আর বাদবাকি যে কাজটা পড়ে রয়েছে সেটা কিন্তু আমার ওপরে দায়িত্ব। এখন ও যাবে পুজো করতে, আর আমরা কিন্তু দুজনেই একটু ভয়ে ভয়ে রয়েছি যে মেয়ে যদি মাঝখানে ঘুম থেকে উঠে পড়ে তাহলে এই সকাল সকাল ওকে কী করে সামলাবো। আর এখানটায় আমি বাইরেরটা একটু ভালো করে মুছে নিচ্ছি। যদিও আমরা দুদিনের জন্য বাড়িতে থাকবো না, তো এই কাজগুলো হয়তো না করলেও চলতো, কিন্তু যেহেতু আজকে একটা ভালো দিন তাই ভাবলাম বাড়িটাকে এরকম অগোছালো করে যাব বা নোংরা করে যাব, হাতে যখন সময় আছে কাজগুলো টুকটুক করে সেরে নিই। পুজো তো প্রায় চলেই এলো, তো আমি যেহেতু মাঝখানে কয়েকটা দিন বাড়ি থাকবো না সেই কারণে কাল রাতে না বাড়ির কিছুটা জায়গা আমি একটুখানি ক্লিনিং করে নিয়েছিলাম। সেই কারণে এতগুলো ময়লা বেরিয়েছে, তো এখন ডাস্টবিনে ফেলে এলাম। আর এদিকে এখন আমি বাড়ির যে মেইন রোডটা রয়েছে সেটা একটুখানি ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। ওই যে আজকে যেহেতু একটা বিশেষ দিন তাই বাড়ির সামনেটা একটুখানি ক্লিন করে নিচ্ছি। আগের একটা ভিডিওতে পপি দিদিভাই জিজ্ঞেস করেছিল যে পুজোর সময় আমি বাড়িতে কি কি কাজ করি বা বাড়িটাকে কিভাবে রেডি করি। তো আজকে কিন্তু আপনাদের সাথে কিছু কিছু ছোট টিপস আমি শেয়ার করব। যদিও এগুলো বাস্তু টিপস নয়, তবে আমি যেগুলো মেনে চলি সেগুলোই আজকে ভিডিওতে কিছু কিছু আপনাদেরকে বলবো। এই যে প্রথমতই যেরকম বলি, বাড়ির প্রত্যেকটা জায়গা কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিই। আমি কোথাও একটা শুনেছি মহালয়ার পরে নাকি বাড়ি ক্লিন করতে নেই। আমি কিন্তু মহালয়ার পরে বাড়িতে কোনো রকম ঝুল ঝাড়ার কাজ করি না, তবে এই সমস্ত ডাস্টিং ক্লিনিংয়ের কাজ কিন্তু আমার পুজোর সময়ও চলতে থাকে। যদিও আমি এই জিনিসটাতে খুবই বিশ্বাস করি। বাড়ি পরিষ্কার করার কাজ শুধুমাত্র পুজোর আগে যদি আমরা না করে প্রত্যেক সপ্তাহে কিংবা প্রত্যেক মাসে আমাদের একটা রুটিন রেডি করে রাখি তাহলে দেখবেন ওই পুজোর সময় না খুব একটা বেশি কাজের চাপ আর হয় না। আর আপনি যদি কোনো কাজ ফেলে রেখে ভাবেন পুজোর আগে করব, তাহলে সেই ক্লিনিংয়ের কাজটা এতটাই চাপের মনে হয় তখন না বাড়িঘর পরিষ্কার রাখার ইচ্ছেটাই একদম চলে যায়। সেই কারণে প্রত্যেক দিনের একটা রুটিনের মধ্যে যদি আপনি ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো রাখেন তাহলে দেখবেন সারা বছরই কিন্তু আপনার বাড়ি একদম পুজোর সময় যেরকম ঝকঝকে থাকে সেরকমই থাকবে। আর এখানটায় না পায়রাকে আমি একটু বেশি করে খেতে দিয়ে দিলাম, যেহেতু দুদিন থাকবো না তাই একটু বেশি করে চাল দিয়ে গেলাম যাতে ওদের দুদিনের জন্য মোটামুটি চলে যায়। আর এত সকালে যেহেতু স্নান করব সেই কারণে একটু গরম জলও করে নিয়েছি। আর স্নানে যাওয়ার আগে ডাস্টবিনটাকে একটু ধুয়ে রেখে দিচ্ছি। ডাস্টবিনটা না ধুলে আবার দুদিন পরে এসে দেখবো বাজে একটা স্মেল হয়ে গিয়েছে। যদিও দুদিনের জন্য যদি আমরা বাড়িটাকে বন্ধ করে দিয়ে যাই না, দুদিন পরে এসে দেখবেন বাড়ির মধ্যে একটা গুমোট গন্ধ হয়ে যায়। আর ব্রাশ করে নিয়েছি, ব্রাশটা কিন্তু সবার আগে মনে করে ব্যাগের মধ্যে রেখে দিলাম। কোথাও যাওয়ার সময় আবার মাঝে মধ্যে ব্রাশ নিয়ে যেতে ভুলে যাই, তখন যে কি বিরক্ত লাগে কি বলবো। তো যাই হোক, স্নান করে এখন চলে এসেছি। হাজব্যান্ড কিন্তু অলরেডি পুজো দিয়ে দিয়েছিল। আর মহালয়ার দিন বাড়িতে কিন্তু আপনাকে একটু প্রদীপ দেখাতে হয়, তো যেহেতু আমি সন্ধ্যাবেলা থাকবো না তাই ভাবলাম সকালবেলাতেই প্রত্যেকটা জায়গাতে একটু প্রদীপ দিয়ে দিই। এই যেরকম তুলসীতলাতে একটা প্রদীপ দেখিয়ে দিলাম, আর একটা সর্ষের তেলের প্রদীপ বাড়ির দক্ষিণ দিকে জ্বালাতে হয়। আপনারা কি কেউ এই নিয়মটা মানেন? তাহলে আমাকে অবশ্যই জানাবেন। মহালয়ার দিন কিন্তু আমি বাড়ির দক্ষিণ দিকে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালাই। আর আগেও একটা ভিডিওতে বলেছি আমি প্রত্যেকটা পুজোর সময় কিন্তু বাড়ির সামনে একটা সিঁদুর দিয়ে স্বস্তিক আঁকি। তো এটা আমি প্রথম থেকেই করে আসছি। দেখতেই পাচ্ছেন আমার বাড়ির দরজার সামনে কিন্তু অনেকগুলো স্বস্তিক চিহ্ন হয়ে গিয়েছে। যখন যেটা একটুখানি নষ্ট হয়ে যায় সেটা মুছে কোনো একটা বিশেষ দিনে আমি আরেকটা স্বস্তিক এঁকে নিই। আমি আগে আগে বাড়ির সামনে দেওয়ালেও আঁকতাম, কিন্তু যেহেতু ভাড়া বাড়িতে থাকি তো এখানটায় যদি কেউ কিছু বলে সেই কারণে আর বাড়ির বাইরে আঁকতাম না। তবে আজকে না ছোট্ট করে একটা স্বস্তিক দিয়েছি বাড়ির সামনে। আর এখানটায় কালকে রাত্রেবেলা কিছুটা পাস্তা বানিয়ে রেখেছিলাম, সেটা আমি মেয়ের জন্য বানিয়ে নিলাম।
যেহেতু এত সকালে ওকে কিছুই খাওয়াতে পারবো না, সেই কারণে পাস্তাটা ওর জন্য নিয়ে যাচ্ছি। যদি রাস্তায় খায় তাহলে রাস্তায় ওকে পাস্তাটাই দেব। আর অন্য কিছু খাওয়াতে গেলে না আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, মানে ওর পেছনে লেগে থাকতে হবে। তো যেটা পছন্দ করে সেটাই বানিয়ে নিলাম। তো এখানটা আরেকটু ছাতু বানিয়ে নিচ্ছি। এত সকাল সকাল আমি বাসে করে গেলে আমার একটুখানি ভমিটিং টেন্ডেন্সি রয়েছে, সেই কারণে কিছু একটা খেয়ে যাচ্ছি যাতে ওই বমি বমি ভাবটা রাস্তাতে না পায়। আর যেহেতু চুলে শ্যাম্পু করেছিলাম, একটুখানি সিরাম লাগিয়ে নিচ্ছি। পুজোর আগে বাড়িটাকে আমি যেভাবে রেডি করি তার মধ্যে সেকেন্ড যে পয়েন্টটা বলবো সেটা হলো, আমি কিন্তু বাড়ির প্রত্যেকটা ফার্নিচার মানে যেগুলোকে সরানো যায়, এই যেরকম ড্রেসিং টেবিল হোক বা সাইড টেবিল, সোফা বা ওয়াশিং মেশিন, সেগুলো কিন্তু সরিয়ে সরিয়ে তার নিচগুলো ভালো করে ক্লিন করে নিই। আর প্রত্যেকটা ফার্নিচারের জায়গা না একটু একটু করে চেঞ্জ করে দিই, খুব একটা বেশি নয়, মোটামুটি 1 ইঞ্চ করে একটুখানি শিফট করে দিই। বা কখনো যদি কোনো ফার্নিচারকে এদিক ওদিক করা যায় তাহলে সেটাও করে দিই। এটা করলে দেখা যায় বাড়ির মধ্যে যে একটা স্ট্যাক এনার্জি থাকে সেটা অনেকটাই কেটে যায়, মানে বাড়িতে কিন্তু আপনার অনেকটা বেশি ফ্রেশ বা পজিটিভ ভাইব চলে আসে। এটা আমি অনেক আগে থেকেই মেনে চলেছি। তো যাই হোক, বাকি কথা বলার আগে এখন বলে দিই, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর অলরেডি দেখতেই পেলেন অন্ধকার আকাশ থেকে এখন ওই আলোর আকাশে চলে এসেছি। যখন বেরোচ্ছিলাম তখন এতটা বৃষ্টি হচ্ছিল, আর একটু পরে বেরোলে হয়তো আমরা আর বেরোতেই পারতাম না। যদিও গাড়ির মধ্যে ছিলাম বলে খুব একটা বেশি প্রবলেম হয়নি। আর এই যে ধর্মতলা থেকে আমরা বাস নিয়ে নিয়েছি, এই বাসের মধ্যে মোটামুটি 2 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছবো শ্বশুরবাড়িতে। বলতে বলতে প্রায় 3 ঘন্টা পরে আমরা এখন চলে এসেছি গ্রামের বাড়িতে। আর এই যে অটো ধরে এখন যাচ্ছি বাড়ির রাস্তাতে। দুর্গাপুজোর আগে আমি বাড়িতে আরও কী করি সেটা কিন্তু পরের কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু এখানটায় কিছু কিছু মেন টিপস আপনাদের সাথে শেয়ার করে দিলাম, যাতে আপনারা পুজোর আগে এই টিপসগুলো মেনে বাড়ির এনার্জিটা একটুখানি চেঞ্জ করতে পারেন। আর এই যে চলে এসেছি এখন গ্রামের বাড়িতে। যেহেতু বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট একদম কাদা কাদা হয়ে গিয়েছে। তো সোজা কিন্তু একটুখানি ফ্রেশ হয়ে চলে এসেছি পুকুরে। এই টানা কয়েকটা দিন বৃষ্টি হওয়ার ফলে কিন্তু এই যে পুকুরের ঘাটগুলো না একদম ডুবে গিয়েছে, একদম মুখের কাছে জলটা চলে এসেছে। তো জলটা ছোঁয়া কোনো ব্যাপারই নয়। আর এই পুকুরে অনেক রূপচাঁদা মাছ রয়েছে, যদিও মাছের নাম খুব একটা বেশি আমি জানি না, তবে শ্বশুরবাড়িতে এসে অনেক মাছের নাম জেনেছি। আর এই মাছগুলো আবার নাকি ফুলও খায়। আমি কোনো একটা ক্লিপ নিয়ে রেখেছি, পরের ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। মাছগুলো একদম পায়ের কাছে চলে এসেছিল। আর এদেরকে দেখতে আমার কী যে ভালো লাগে, মনে হয় ঘন্টার পর ঘন্টা এখানটায় বসে এদেরকে একটু দেখি। কয়েকটা খাবারও দেওয়া হয়েছিল, সেই কারণে না মাছগুলো এত কাছে চলে এসেছে। আর আমার মেয়ে দেখেও কিন্তু খুব মজা পেয়েছে। আর এখন ফাইনালি সব থেকে কঠিন কাজটা নিয়ে বসেছি। আমরা খাবার দাওয়া সেরে নিয়েছি, আর মেয়েকে এখন একটু খাওয়াচ্ছি। কত যে পরিশ্রম করে আমাদেরকে খাওয়াতে হচ্ছে। ওর দাদুর বাইকটা বের করানো হয়েছে, ও আবার বাইকে বসতে খুব ভালোবাসে। তো বাইকে বসে ওকে এখন একটু খাওয়াচ্ছি। একটু পরেই আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। একটু আগেই কিন্তু একটা গাছ কাটা হয়েছে, কোনো একজনের বাড়িতে গাছ বিক্রি করেছে। তো সেই মোটা একটা গাছ কাটা হয়েছে, যেহেতু বৃষ্টি হয়েছে তো মাটি দিয়ে না গাছটা আনতে পারছিল না, সেই কারণে গাছের যে কাণ্ডটা রয়েছে সেটা পুকুরে ফেলেছে। তো পুকুরে ভাসিয়ে ভাসিয়ে পুকুরের পাড়ে এনেছে, আবার পাড় থেকে কিন্তু এরকমভাবে টেনে টেনে ওরা নিয়ে যাচ্ছে। তো আমি প্রথমবারের জন্য এরকম গাছ টানা দেখলাম। আর ওদের একটা স্পেসিফিক আওয়াজ আছে, ওটা নিশ্চয়ই আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিছুটা শুনতে পাচ্ছেন। তো এদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এই যে দেখুন কাণ্ডটা কিন্তু টেনে টেনে এখন একদম নিয়ে চলে যাচ্ছে রাস্তাতে। ওখান থেকে আশা করি ওদের কিছু ভ্যান হোক বা রিক্সাতে করে নিয়ে যাবে। আর ফাইনালি এখানটায় মেয়েকে খাওয়ানো কমপ্লিট। এখন একটুখানি ছাদে যাব। আগে আগে মাটির বাড়িতে থাকার দরুন ছাদে কখনো যাওয়া হয়নি, তো এখন যেহেতু পাকার বাড়ি হয়েছে তাই মাঝে মধ্যেই ছাদে এসে একটুখানি সময় কাটাই। আর এখানটায় মেয়ে কিন্তু তার ঠাকুমার সাথে একটুখানি খেলছে। তাহলে আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।